প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় থেকে নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন নং 2 নিয়ে। এই প্রশ্নটা একটু আমাদের আগের যে প্রশ্ন আছে অর্থাৎ 1 নং প্রশ্ন থেকে একটু ডিফারেন্ট। এখানে আমাদের একদম সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ নর্মালি আমাদের যেরকমভাবে সৃজনশীল প্রশ্ন থাকে সেরকমভাবে আছে, অর্থাৎ তারিখ দেওয়া আছে এবং প্রত্যেকটা এন্ট্রির জন্য আলাদা আলাদা বিবরণ দেওয়া আছে। তবে প্রথম যে সৃজনশীলটা ছিল সেই সৃজনশীলের মধ্যে কিন্তু আমাদের এরকমভাবে ছিল না, সেটা ছিল একদম তারিখ ছাড়া শুধুমাত্র একটা হিসাব দেওয়া। আচ্ছা, তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব? যখনই এরকম তারিখ দেওয়া এবং পুরো একটা এন্ট্রি দেওয়া বা লেনদেন সহকারে কোনো একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, আমরা চেষ্টা করব প্রথমেই প্রত্যেকটা এন্ট্রি এবং প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা, অর্থাৎ এখানে কোন কোন হিসাব আসবে, এটা ডেবিট ক্রেডিটটা কি, সেটা যদি আমরা প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে আমাদের পুরো সৃজনশীলটা অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। তো এখানে আমরা সেই কাজটাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে 1 তারিখের একটা লেনদেন, আমরা 1 তারিখ থেকেই শুরু করব। এখানে বলছে জনাব অপু 2025 সালের জানুয়ারির 1 তারিখে নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। আচ্ছা, তাহলে এখানে তার ব্যবসাটা হচ্ছে ফটোকপির ব্যবসা আমরা বলতে পারি। সে হচ্ছে ফটোকপির বিজনেস করছে। তো ফটোকপির বিজনেসে তার ফটোকপি মেশিন থাকাটা মাস্ট এবং থাকবে, এটাই স্বাভাবিক। এখানে তাই তিনি 2টা ফটোকপি মেশিন, এখানে বলছে প্রত্যেকটার দাম 75,000 টাকা করে। প্রত্যেকটা যদি 75,000 টাকা হয় তাহলে 2টার দাম হবে কত? 2টার দাম হবে 75,000 গুণ 2 অর্থাৎ 1,50,000 টাকা। তাহলে নগদ 1,70,000 টাকা এবং 2টা ফটোকপি মেশিন, অর্থাৎ এটাকে আমরা অফিস সরঞ্জাম বলতে পারি। অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, এই 2টা নিয়ে সে মূলধন হিসেবে ব্যবসাটা শুরু করলো। তাহলে এখানে 3টা হিসাব আমরা দেখতে পাচ্ছি, একটা হলো নগদান হিসাব, একটা হলো অফিস সরঞ্জাম হিসাব এবং আরেকটা হলো মূলধন হিসাব, কারণ এই 2টা নিয়েই আমাদের মূলধনটা শুরু করা হয়েছে। তাহলে মূলধন হচ্ছে এই 2টা এবং নগদান হিসাব আর অফিস সরঞ্জাম হিসাব। এইবার চলে আসি আমরা আমাদের বাকি লেনদেনগুলোতে, অর্থাৎ জানুয়ারি মাসে আর বাকি যে লেনদেনগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 3 ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। আমরা যখন ব্যাংকে হিসাব খুলতে যাই তখন ব্যাপারটা কি হয় দেখো, নগদ টাকা দিয়েই আমরা ব্যাংকে হিসাব খুলি। তো ব্যাংকে হিসাব খোলার সাথে সাথে ব্যাংকে সেই টাকাটা ডিপোজিট হয়ে যায় বা জমা হয়ে যায়, তাহলে ব্যাংক হিসাবটা বেড়ে যায়। ব্যাংক একটা হিসাব, আরেকটা হিসাব দাঁড়াচ্ছে নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু আমরা ব্যাংকে হিসাবটা খুলি। তাহলে ব্যাংক হিসাব এটা একটা হিসাব এবং নগদান হিসাব, এই 2টা হিসাব কিন্তু এই লেনদেনের মধ্যে প্রভাব ফেলছে। এরপর আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 4 দোকানে বৈদ্যুতিক মিটার সংস্থাপনের খরচ। বৈদ্যুতিক মিটার সংস্থাপনের খরচ, এটাকে আমরা একটা খরচ হিসেবেই বলতে পারি, সংস্থাপন খরচ। তাহলে দেখো এখানে 2টা বিষয় হচ্ছে, একটা হচ্ছে একটা খরচ হয়েছে, তাহলে সংস্থাপন খরচ হিসাব একটা বলতে পারি, এবং এই যে খরচটা আমরা করলাম এটা কিন্তু আমাদের নগদ টাকা প্রদান করেই সম্ভব হয়েছে। তাহলে এখানে কিন্তু নগদ টাকার একটা প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2টা প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে একটা খরচ হয়েছে সেই বাবদ একটা হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। এরপর চলে যাচ্ছি জানুয়ারি 7 ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়, যখন আমরা এই যে কাগজ কিনছি দেখো এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের ব্যয়, তাহলে এখানে একটা ব্যয় সংগঠিত হয়েছে, এটাকে আমরা মণিহারি হিসাব বলতে পারি, কারণ এখানে যেহেতু আমরা কাগজ ক্রয় করেছি তাহলে এটা একটা ব্যয় এবং এইটা যখন আমরা ক্রয় করেছি আমাদের কিন্তু নগদ টাকা দিয়েই ক্রয় করতে হয়েছে, তাহলে নগদান হিসাব এটা কিন্তু আরেকটা হিসাবের মধ্যে পড়ছে। তারপর চলে যাচ্ছি জানুয়ারি 8 বাকিতে একটি ফ্যান ক্রয়। বাকিতে খুব ভালো করে খেয়াল করবে, এখানে বলাই হয়েছে
তুমি বাকিতে ক্রয় করেছো। যখন আমরা বাকিতে কোনো কিছু ক্রয় করি সেখানে অবশ্যই প্রদেয় হিসাব চলে আসে। তাহলে এখানে দুইটা হিসাব চলে আসছে, একটা হচ্ছে আমরা যেহেতু ফ্যান ক্রয় করেছি, ফ্যান হিসাব আমরা না লিখে আমরা বলতে পারি অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জাম হিসাব একটা হিসাব, এবং আরেকটা হচ্ছে বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে প্রদেয় হিসাব, কারণ তার নিকট আমরা দায়বদ্ধ আছি, তাকে আমাদের টাকাটা পরিশোধ করে দিতে হবে। এরপর দেখছি 15 তারিখের এন্ট্রিটা, দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয়ে একটি প্রচারপত্র বিতরণ। দেখো, প্রচারপত্র বিতরণ করেছো, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন হিসেবে আমরা ব্যবহার করছি, অর্থাৎ তুমি বিজ্ঞাপন চালাচ্ছ বা প্রচার কার্য চালাচ্ছ। তাহলে বিজ্ঞাপন এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, এবং এই ব্যয় করার সময় তুমি 2000 টাকা খরচ করেছো, 2000 টাকা নগদ চলে গেছে, তাহলে নগদান হিসাব, এটাও কিন্তু একটা ব্যয়ের মধ্যে পড়ে। তারপর চলে যাচ্ছি জানুয়ারি 24, একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল 8000 টাকা। আচ্ছা, এটা যেহেতু পুরোটাই একটা ফটোকপির বিজনেস, তাই ফটোকপি করে ইনকাম করবে, এটাই স্বাভাবিক এবং এটাই তার প্রধান আয়ের উৎস। তাহলে এখানে অবশ্যই আমাদের একটা সেবা আয় হয়েছে। দেখো, আমরা সেবা দিয়েছি, এখানে আমরা ফটোকপি বাবদ অর্থাৎ ফটোকপির কাজটা করে দিয়েছি, এখানে একটা সেবা প্রদান করা হয়েছে। সেবা প্রদান করে আমরা নগদ টাকা পেয়েছি, অর্থাৎ নগদ টাকা এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব তৈরি হলো, এবং আরেকটা হলো সেবা আয় হিসাব। যেহেতু আমরা ফটোকপি বাবদ আয় করলাম, তাই এটা সেবা আয় হিসাবের মধ্যে পড়ছে। সর্বশেষ এন্ট্রি বলা হয়েছে দোকান ভাড়া বাবদ 5000 টাকা চেক প্রদান। দোকান ভাড়া পরিশোধ এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। তাহলে ভাড়া যেহেতু আমরা পরিশোধ করছি, ভাড়া হিসাব একটা তৈরি হবে, এবং নগদ টাকা দিয়ে কিন্তু আমরা এই ভাড়াটা পরিশোধ করছি, তাহলে নগদান হিসাব এটা আরেকটা হিসাব তৈরি হবে। তাহলে দেখো, এই প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা প্রত্যেকটা এন্ট্রি ব্যাখ্যা করলাম, কোন এন্ট্রিটা কোন কোন হিসাবের সাথে সংযুক্ত বা কোন হিসাবের মাধ্যমে প্রভাবিত হয়, প্রত্যেকটাই দেখলাম। এবার আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে চলে যাই। প্রথমে বলছে উপযুক্ত তথ্য থেকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু অলরেডি একদম শুরুতেই এই প্রারম্ভিক মূলধন নিয়ে আলোচনা করে ফেলেছি। তাহলে দেখো, প্রারম্ভিক মূলধনটা যদি আমরা বলতে চাই, আমাদের এখানে নগদ টাকা ছিল 1,70,000 টাকা। তাহলে নগদ 1,70,000 টাকা নিয়ে আমরা ব্যবসাটা শুরু করছি। আবার এখানে আমরা যেটা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম সেটা হচ্ছে 2টা ফটোকপি মেশিন। তাহলে 2টা ফটোকপি মেশিন, আমরা ফটোকপি মেশিন না লিখে এখানে অফিস সরঞ্জাম লিখতে পারি, কারণ এটা অফিস পরিচালনা করার জন্য অন্যতম একটা সরঞ্জাম। তাহলে আরেকটা হলো অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জামের দাম ছিল প্রত্যেকটার 75,000 টাকা করে, এবং 75,000কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দেখো টোটাল দাঁড়াচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমরা যদি টোটাল যোগ করি, যোগফলটা আমাদের কত দাঁড়াবে? দেখো, যোগফলটা আমাদের দাঁড়াচ্ছে, এখানে আমরা অ্যান্সারটা দেখি, যোগফলটা আমাদের দাঁড়াচ্ছে 3,20,000 টাকা। অর্থাৎ প্রথমে আমরা নগদ টাকা নিয়ে আসলাম 1,70,000, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস সরঞ্জাম আমরা এখানে 75,000কে 2 দ্বারা গুণ করেছিলাম, কারণ 2টা ফটোকপি মেশিন আমরা এখানে ক্রয় করেছি, তাহলে 1,50,000। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই, আমাদের টোটাল মোট মূলধন বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়াচ্ছে 3,20,000 টাকা। আচ্ছা, এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্ন, খুবই ছোট একটা উত্তর। এবার আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নের মধ্যে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1, 3, 7, 15, এখানে 4টা তারিখের শুধুমাত্র উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র 4টা তারিখেরই আমাদের ম্যাথ করতে হবে, বাকি তারিখগুলো আমরা পরবর্তী অঙ্কের মধ্যে করব। যখনই এই তারিখগুলো দেওয়া থাকবে, অবশ্যই আমরা তারিখগুলো একটু খেয়াল রাখবো, এবং তারিখগুলো শুধুমাত্র সেই তারিখগুলোরই ম্যাথ করতে হবে। বাকিগুলো যদি আমরা করি, টিচার কিন্তু আমাদের নাম্বার কেটে দিতে পারে, তাই অবশ্যই আমরা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার সময় একটু সতর্ক থাকব। আচ্ছা, এখানে আমাদের প্রথমে 1 তারিখ একদম শুরুতে যে এন্ট্রিটা দেওয়া ছিল সেইটা, এবং তারপরে 3,
7 এবং 15 এই 4টা এন্ট্রির জন্য আমাদের বলা হয়েছে হিসাবের শ্রেণী দেখাও, অর্থাৎ শুধুমাত্র হিসাবের শ্রেণীটাই আমাদের এখানে দেখাতে হবে। এখানে আমাদের ডেবিট ক্রেডিট বা টাকার অ্যামাউন্ট কোনোটাই এখানে লিখতে হবে না, শুধুমাত্র ওই সংশ্লিষ্ট হিসাবটা কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ছে আমরা শুধুমাত্র সেটাই লিখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যদি একটু দেখি, প্রথমেই দেখতে পাচ্ছি জানুয়ারির 1 তারিখে বলছে নগদ 1,70,000 এবং 2টা ফটোকপি মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছে। ব্যবসাটা শুরু করা হলে যে জিনিসগুলো নিয়ে আমরা ব্যবসাটা শুরু করি সেই বিষয়টা চলে আসে এবং সেটা অবশ্যই মূলধনের একটা অংশ বিশেষ হয়ে যায়। তাহলে এখানে আমরা যদি 1 তারিখের লেনদেনটা দেখি, জানুয়ারির 1 তারিখে আমরা যদি হিসাবের শ্রেণী বিভাগ করতে চাই, এখানে প্রথমে আমাদের হিসাবগুলো লিখে নিতে হবে। তাহলে এখানে আমরা হিসাবগুলো দেখতে পাচ্ছি, 1 নাম্বার নগদান হিসাব, 2 নাম্বার ছিল অফিস সরঞ্জাম হিসাব, তারপর 3 নাম্বারে ছিল মূলধন হিসাব। এবার আমরা এটার শ্রেণী বিভাগটা একটু করব। দেখো, যেহেতু নগদান হিসাব বলা হয়েছে, নগদান হিসাব সবসময় সম্পদ এবং নগদ টাকা আমাদেরকে ভবিষ্যতের জন্য বা এখন বর্তমানের জন্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে। যেহেতু এটা সুবিধা প্রদান করছে তাই অবশ্যই এটা সম্পদ হিসেবে বিবেচিত হবে। তাই এটার যদি আমরা শ্রেণী বিভাগ লিখতে চাই তাহলে শ্রেণী বিভাগ হিসেবে হবে এটা সম্পদ। তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছি অফিস সরঞ্জাম। সেম ভাবে অফিস সরঞ্জামও কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য সুবিধা প্রদান করছে। আমরা ভবিষ্যতে বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অফিস সরঞ্জামটা ব্যবহার করব এবং সুবিধা ভোগ করব, তাই এটাও কিন্তু সম্পদ হিসাবে বিবেচিত হবে। তাহলে অফিস সরঞ্জাম এটাও সম্পদ। এবার আসি মূলধন হিসাব। মূলধন আমাদের মালিকানা সত্ত্বের একটা অংশ বিশেষ, অর্থাৎ তুমি যে মালিক হিসেবে ব্যবসাটা পরিচালনা করছো তার একটা অংশ বা তার একটা উপাদান হলো এই মূলধন হিসাব। তাই মূলধন হিসাবকে আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব। এরপর চলে যাচ্ছি 3 নং অর্থাৎ 3 তারিখের যে লেনদেনটা আছে সেই লেনদেনে। 3 তারিখে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়েছে। তাহলে এটা কোন ধরনের শ্রেণী বিভাগের মধ্যে পড়বে? প্রথমে আমরা একটু দেখি এখানে কি কি হিসাব আছে। আমরা যদি জানুয়ারির 3 তারিখের লেনদেনটা করতে চাই, এখানে আমাদের বলা হয়েছে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। আমরা একদম শুরুতে বলেছিলাম ব্যাংকে হিসাব খোলা হলে 2টা হিসাব এখানে জড়িত থাকে। একটা হলো ব্যাংক হিসাব, কারণ ব্যাংকে যেহেতু তুমি হিসাব খুলেছো ব্যাংকের পরিমাণটা অর্থাৎ ব্যাংকের টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং আরেকটা হিসাব হলো নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু তুমি ব্যাংকের এই হিসাবটা খুলেছো। তাহলে এখানে 2টা হিসাব, এক হলো ব্যাংক হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। তাহলে দেখো এবার ব্যাংক হিসাব, নগদান হিসাব 2টাই আমাদের জন্য সম্পদ, কারণ ব্যাংক এবং নগদান এটাই হচ্ছে আমাদের প্রথম বা একদম প্রধান সম্পদ আমরা বলতে পারি, যেটা দিয়ে আমরা সাধারণত আমাদের প্রত্যেক দিনকার যে কাজগুলো আছে ব্যবসা প্রতিষ্ঠানের যে কাজগুলো সেগুলো করতে পারি বা সুবিধা ভোগ করতে পারি প্রত্যেক দিনের জন্য। তাই এই 2টাকেই আমরা সম্পদের মধ্যে ফেলতে পারি। এরপর চলে যাচ্ছি 7 নং তারিখের এন্ট্রিটাতে। 7 তারিখে বলা হয়েছে ফটোকপি এবং কম্পোজের জন্য কাগজ ক্রয়। দেখো এখানে আমরা মণিহারিও লিখতে পারতাম, কিন্তু আমরা এখানে মণিহারি লিখবো না, স্পেসিফিক্যালি আমরা এখানে লিখবো সাপ্লাইজ। এর কারণটা আমি একটু বলে দিচ্ছি। এটা যেহেতু ফটোকপিরই বিজনেস, এখানে মেইন কাজই হচ্ছে কম্পোজ করা, ফটোকপি করা, কপি করা, এই সব কিছু। যেহেতু এখানে সবসময় কাগজ নিয়েই কাজ হচ্ছে, কাগজ নিয়েই কিন্তু কপি করা হচ্ছে। এখানে আমরা মেইন প্রোডাক্ট বলতে পারি, যদিও এটা একটা সেবা প্রতিষ্ঠান তবুও এখানে মেইন বিষয়টাই হচ্ছে কাগজ রিলেটেড। তাই আমরা এখানে মণিহারি না লিখে লিখবো সাপ্লাইজ, কারণ মণিহারি আমরা তখনই লিখবো যখন সেই মণিহারির আইটেমগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত হবে না, খুব কম বা অল্প কিছু সময়ের জন্য ব্যবহৃত হবে। তবে এখানে যেহেতু আমরা ফটোকপির দোকান পরিচালনা করছি,
ফটোকপির দোকানের জন্য কাগজ কিন্তু প্রত্যেক দিনকার জন্য ব্যবহৃত হয়, প্রত্যেক দিন কাগজে কপি করা হবে, তাই এটাকে আমরা সাপ্লাইজ লিখব। সাপ্লাইজ তখনই হবে যেটা আমরা রেগুলার ব্যবহার করব বিজনেসের জন্য, রেগুলার যে খরচটা হতে থাকে সেটাই হচ্ছে সাপ্লাইজ। তাহলে এখানে আমরা মণিহারি না লিখে লিখব সাপ্লাইজ হিসাব। তাহলে এখানে আমরা একটু দেখি এখানে কি কি হিসাব এখানে জড়িত থাকে। আমরা করব জানুয়ারি 7 তারিখের এন্ট্রিটা। এখানে তাহলে আমাদের দুইটা এন্ট্রি চলে আসবে, একটা হলো সাপ্লাইজ হিসাব বা অফিস সাপ্লাইজ হিসাবও লিখতে পারো, আরেকটা হলো নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু আমরা এই সাপ্লাইজটা ক্রয় করেছি। আশা করছি আমরা প্রত্যেকেই বুঝেছি আমরা কেন এখানে সাপ্লাইজ লিখলাম। আমরা কিন্তু চাইলে মণিহারিও লিখতে পারতাম, কিন্তু মণিহারি এক্ষেত্রে হবে না, অর্থাৎ এই বিজনেসের জন্য হবে না, কারণ এই বিজনেসে প্রতিনিয়তই কাগজটা ব্যবহৃত হয় এবং কাগজটা হচ্ছে মেইন সরবরাহ বলতে পারি, তাই এখানে আমরা সাপ্লাইজ কথাটা ব্যবহার করেছি। তাহলে দেখো সাপ্লাইজ এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, এবং এই যে নগদান হিসাব আমাদের কমে যাচ্ছে, নগদান হিসাব এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। এরপর চলে যাচ্ছি পরবর্তী এন্ট্রি। এখানে 15 তারিখের এন্ট্রিটা যদি আমরা দেখি, 15 তারিখে বলা হয়েছে দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ। আচ্ছা, যেহেতু প্রচারপত্র বিতরণ করা হয়েছে, প্রচারপত্র বলতে আমরা সাধারণত প্রচার কাজে যেহেতু ব্যবহার হচ্ছে, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন বলতে পারি। একদম শুরুতে আমি বলেছি যেহেতু আমরা বিজ্ঞাপন বাবদ ব্যয় করেছি, আমরা সরাসরি এখানে ব্যয় নামের হিসাব হিসেবে বিজ্ঞাপনকেই লিখব। আচ্ছা, তাহলে এখানে দুইটা হিসাব জড়িত, একটা হলো বিজ্ঞাপন হিসাব এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব। বিজ্ঞাপন হিসাব কেন হলো? কারণ এখানে প্রচার করা হচ্ছে, প্রচার বাবদ যেহেতু ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব, এবং পরের যে হিসাবটা সেটাকে আমরা লিখতে পারি নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু আমরা এই প্রচার কার্যটা করেছি। তাহলে বিজ্ঞাপন হিসাব এটা এক ধরনের ব্যয়, এবং নগদান হিসাব এটা অবশ্যই সম্পদ। যেখানেই নগদান হিসাব থাকবে সেটা সবসময়ই সম্পদ হিসেবে বিবেচিত হবে। তাহলে দেখো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। এবার আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তারিখে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। এখানে 4টা তারিখ উল্লেখ করা আছে। 4টা তারিখ যদি আমরা একটু খেয়াল করি, 4 তারিখ, তারপর বলা হয়েছে 8 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, 4, 8, 24 এবং 30। এই 4টা তারিখের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। যখনই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হবে, আমরা এখানে ছকটা একটু খেয়াল করব। আচ্ছা, আমরা যদি একটু ছকটা খেয়াল করি, এখানে আমাদের ছকের মধ্যে কি কি আসবে, কি কি কলাম আসবে সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের প্রথমেই কলামটা থাকবে তারিখ, যেহেতু তারিখ এখানে দেওয়া আছে অবশ্যই তারিখটা লিখতে হবে। তারপরে পক্ষ বা হিসাব, এখানে হিসাবও লিখতে পারি, হিসাবের নামও লিখতে পারি, অর্থাৎ এখানে আমাদের মেইন হিসাবগুলো আমরা লিখব, কি কি হিসাব এখানে আসছে। প্রত্যেকটা হিসাবের ডেবিট ক্রেডিটগুলো এখানে আমরা লিখব, এবং সবার শেষে অবশ্যই এখানে আমাদের তারিখটা দিতে হবে। কারণ দেখো কিছু কিছু হিসাবে কিন্তু ডেবিটের টাকা ক্রেডিটের টাকা আলাদা আলাদা হতে পারে, ডেবিট 2টা থাকতে পারে, ক্রেডিট 2টা থাকতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা টাকাও আমরা এখানে লিখে দিব। তাহলে এখানে টোটাল 4টা কলাম আমরা দেখতে পাচ্ছি, 4টা কলামের মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করব। আরও একটা বিষয়, যদি এখানে আমাদের বলা থাকে যে কারণ সহ ব্যাখ্যা করো বা কারণ সহ লিখো, তখন আমরা অবশ্যই আরও একটা কলাম করব যেখানে আমরা সেই ডেবিট ক্রেডিট হওয়ার কারণটাও উল্লেখ করে দিব। যেহেতু এখানে আমাদের তেমন কিছু বলা নেই, তাই এখানে আমরা আর কারণের জন্য আলাদা কোনো কলাম করছি না, আমরা শুধুমাত্র 4টা কলাম করছি। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই আমাদের প্রশ্নের মধ্যে, এবং প্রত্যেকটার ব্যাখ্যা আকারে আমরা ডেবিট ক্রেডিটগুলো দেখব, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কিভাবে হচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার তারিখ, অর্থাৎ জানুয়ারির 4 তারিখে বলা হয়েছে দোকানে বৈদ্যুতিক মিটার স্থাপনের খরচ
15,000 টাকা। বৈদ্যুতিক মিটার স্থাপনের খরচ 15,000 টাকা। দেখো, তুমি যখন দোকানে বৈদ্যুতিক মিটার স্থাপন করছো, বৈদ্যুতিক মিটার স্থাপন করছো, এখানে যেহেতু আমরা ফটোকপির দোকান দেখতে পাচ্ছি, অর্থাৎ ফটোকপির দোকান, বা এখানে আমাদের মেইনলি কপি করা হয় পুরো দোকানে, বা পুরো বিজনেসটা হচ্ছে কপি রিলেটেড। তাই এখানে আমাদের এই যে মেশিনটা, এই যে ফটোকপি মেশিনটা চালানোর জন্য অবশ্যই আমাদের এখানে বৈদ্যুতিক মিটার বা বিদ্যুৎ এগুলো মাস্ট। এখন বৈদ্যুতিক মিটার যখন তুমি স্থাপন করছো, এই মিটার কি আমরা প্রত্যেক সময় বা প্রত্যেক দিন কি এটা খরচ করে থাকি? অবশ্যই কিন্তু না। আমরা এই মিটারটা একবারই স্থাপন করব এবং বছর পর বছর বা যতটুকু সময় ব্যবহার করা যায় সেটা থেকে আমরা সুবিধা গ্রহণ করতে পারি। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এখানে আমরা দুইটা হিসাব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বৈদ্যুতিক মিটার স্থাপন হিসাব, কারণ যেহেতু স্থাপন করা হয়েছে, স্থাপন হিসাবে আমরা লিখব বৈদ্যুতিক মিটার স্থাপন হিসাব। এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই কিন্তু আমরা এই কাজটা করছি। তাহলে দুইটা হিসাব আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লিখে ফেলি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা এখানে জানুয়ারির 4 তারিখ, এখানে আমরা দুইটা হিসাব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বৈদ্যুতিক মিটার স্থাপন হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। এবার আসি আমরা কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট। বৈদ্যুতিক মিটার, এটা যেহেতু আমাদের জন্য একটা সম্পদ, আমরা যখন বৈদ্যুতিক মিটারটা স্থাপন করেছি সেই অংশটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৈদ্যুতিক মিটার স্থাপনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে বা বৈদ্যুতিক মিটারটা বেড়ে যাচ্ছে, সম্পদের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সম্পদের পরিমাণ বেড়ে গেলে সেখানে সেটা হয়ে যায় ডেবিট। এবং নগদ টাকা দিয়েই কিন্তু আমরা এটা ক্রয় করেছি বা স্থাপন করেছি, তাই নগদ টাকাটা কমে যাচ্ছে। নগদ টাকা যেহেতু কমে যাচ্ছে, তাই সেটাকে আমরা বলতে পারি ক্রেডিট। তাহলে হয়ে গেল, প্রথমটা হচ্ছে ডেবিট এবং পরেরটা হলো ক্রেডিট। এরপর আমরা চলে যাই 7 তারিখের লেনদেন, 8 তারিখের লেনদেন। 8 তারিখের লেনদেনে বলা হয়েছে বাকিতে একটি ফ্যান ক্রয় 3,000 টাকা। বাকিতে একটি ফ্যান ক্রয় 3,000 টাকা। আচ্ছা, এই যে ফ্যানটা আমরা ক্রয় করেছি, দেখো এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের অফিস সরঞ্জামের মধ্যে পড়তে পারে। অফিস সরঞ্জাম নামক হিসাব কিন্তু আমরা বলতে পারি, কারণ দেখো, একটা ব্যবসা পরিচালনা করতে আমাদের আদার্স যে সরঞ্জামগুলো দরকার পড়ে সেগুলোকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে বলতে পারি। তাহলে এখানে আমরা ফ্যান ক্রয় করেছি, কিন্তু এটা আমরা বাকিতে ক্রয় করেছি, অর্থাৎ টাকা এখনো আমরা পরিশোধ করিনি। তাহলে যেহেতু টাকা এখনো পরিশোধ করিনি, এখানে আমাদের কি কি হিসাব হবে? আমাদের এখানে দুইটা হিসাব হবে অফকোর্স। এখানে প্রথম হিসাবটা হবে অফিস সরঞ্জাম হিসাব। আমরা কিন্তু ফ্যান সরাসরি লিখতে পারি না, ফ্যান লেখাটা ঠিক যায় না, তার বদলে আমরা অফিস সরঞ্জাম লিখতে পারি। কারণ এই অফিস সরঞ্জামের মধ্যে অনেকগুলো কিন্তু আলাদা আলাদা সরঞ্জাম থাকতে পারে, ফ্যান থাকতে পারে, লাইট থাকতে পারে, তারপর যে কোনো ধরনের সরঞ্জাম এটার মধ্যে চলে আসতে পারে। তাহলে অফিস সরঞ্জাম হিসাব। এবং আরেকটা হলো প্রদেয় হিসাব, কারণ এখানে কিন্তু আমরা নগদ টাকা পরিশোধ করিনি, আমরা এখনো পরিশোধ করিনি, তবে ভবিষ্যতে পরিশোধ করব, ভবিষ্যতে পরিশোধ করব। এই জন্য এখানে আমাদের প্রদেয় হিসাব তৈরি হবে। তাহলে অফিস সরঞ্জাম হিসাব, যেহেতু এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ, সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি ডেবিট। যখনই সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সেটাকে আমরা ডেবিট বলি। এবং এখানে আমরা যে প্রদেয় হিসাবটা দেখতে পাচ্ছি, প্রদেয় হিসাব এক ধরনের দায়। যেহেতু দায়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা সেটাকে বলতে পারি ক্রেডিট। তাহলে দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি ক্রেডিট। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরপর চলে যাচ্ছি 24 তারিখের লেনদেন। একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল 8,000 টাকা। একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ, একদম শুরুতেই বলেছি যেহেতু এটা ফটোকপির ব্যবসা প্রতিষ্ঠান, তাই ফটোকপি করেই কিন্তু তারা ইনকামটা করবে।
মেইন সোর্সটাই হচ্ছে ফটোকপি করা। এখানে ফটোকপি করেই ইনকাম করা হয়েছে এবং নগদ টাকা পাওয়া গেছে ৮,০০০ টাকা। তাহলে দেখো এখানে দুইটা হিসাব অবশ্যই প্রভাবিত হবে। একটা হলো নগদান হিসাব, কারণ নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব একটা, এবং আরেকটা হলো সেবা আয়, কারণ ফটোকপি করে দেওয়া এটা একটা সেবা, এই সেবা প্রদান করার জন্য তারা ইনকাম করছে, তাহলে এটা একটা আয়ের মধ্যে পড়ে। ওকে, নগদান হিসাব যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে তাই অবশ্যই এটা হয়ে যাবে ডেবিট। এবং সেবা আয়, দেখো এখানে কিন্তু সেবা আয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, তাই সেবা আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা সেটাকে ক্রেডিট বলতে পারি, বা আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা বলে থাকি ক্রেডিট। এরপর চলে যাই সর্বশেষ এন্ট্রি, 30 তারিখের এন্ট্রি। দেখো 30 তারিখে বলা হচ্ছে দোকান ভাড়া বাবদ ৫,০০০ টাকা চেক প্রদান। খুব ভালো মতো খেয়াল করবে, এখানে চেকে প্রদান করা হয়েছে। তাহলে আমরা যদি কোনো ব্যয় বা যে কোনো কিছু চেকে প্রদান করি অবশ্যই সেটার সাথে ব্যাংক জড়িত থাকে। তাহলে এখানে দুইটা হিসাব জড়িত, একটা হলো ভাড়া হিসাব, কারণ ভাড়া প্রদান করা হয়েছে এবং ভাড়া এখানে এক ধরনের ব্যয়, ভাড়া হিসাব একটা, এবং আরেকটা হলো ব্যাংক হিসাব, কারণ ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমেই কিন্তু আমরা এটা পরিশোধ করেছি। তাহলে ভাড়া হিসাব যেহেতু ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলে থাকি ডেবিট, এবং ব্যাংক হিসাবটা কমে যাচ্ছে কারণ ব্যাংকের মাধ্যমে আমরা ভাড়াটা পরিশোধ করেছি, ব্যাংক থেকে টাকার পরিমাণ কমে যাচ্ছে। যখন সম্পদ কমে যায়, এখানে যেহেতু ব্যাংক হিসাব একটা সম্পদ, সম্পদ কমে গেলে সেটা হয়ে যায় ক্রেডিট। তাহলে এখানে ভাড়া হিসাব হবে ডেবিট এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে দেখো আমরা কিন্তু ক খ গ তিনটাই কোশ্চেন অ্যান্সার করে ফেলেছি। আমরা প্রথমে দেখলাম প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তারপর হিসাবের শ্রেণী বিভাগ, এবং সবার শেষে আমরা দেখলাম ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। আশা করছি পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।